হ্যাঁ অবশ্যই অবশ্যই এই টেবিল নিয়ে যেতে হবে প্রত্যেকে, আলাদাভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সাজেশনের সাথে একটা করলাম তো এখানে 5% সিগনিফিক্যান্ট লেভেল বোনাস আছে 3.84 আছে মানে বেশ কয়েকটা এক্সারসাইজ করলাম তো। হ্যাঁ না তোমাদের বইয়ের শেষে দেখো, বইয়ের শেষে দেখো যে টেবিলটা আছে না ওইটা, বেশ কয়েকটা টেবিল আছে। হ্যাঁ কিন্তু প্রত্যেকটা টেবিলের, হ্যাঁ এখন অনেকগুলো অঙ্ক তো, এক একটা অঙ্কের জন্য এক এক ধরনের টেবিল, তোমাদের প্রত্যেকটা টেবিল নিতে হবে। যদি তোমাদের এমনও হয় যে পরীক্ষার হলে অনেক সময় টিচাররা এটা নিতে দেয় না, বুঝছো, তখন টিচারকে একটু বলতে হবে যে স্যার যিনি পরিসংখ্যান করান দয়া করে তার কাছে একটু শোনেন, এটা নেওয়ার অনুমতি আছে। এবং তোমাদের ক্লাসে বা কলেজে যিনি পরিসংখ্যান করান তার কাছ থেকে প্রয়োজন হলে একটা মানে সাইন করেও নিয়ে যেতে পারো, না নিলেও সমস্যা নেই, নর্মালি নিয়ে যেতে পারবা, ঠিক আছে। এই চারটা, আচ্ছা যদি ঝামেলা করে এটা সাইন করে নিয়ে গেলে, আর না নিয়ে গেলেও এমনি নর্মালি নিয়ে যেতে পারবা, ঠিক আছে। অনেক সময় হয় কি ক্লাসে অন্য ডিপার্টমেন্টের টিচাররা থাকে যারা জানেও না যে এই চারটা পরীক্ষার হলে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো তখন তুমি বলতে পারো যে স্যার পরিসংখ্যান যিনি করান তাকে একটু শোনেন, এই চার্টটা নিয়ে যাওয়ার অনুমতি আছে, ঠিক আছে। চার্ট ছাড়া তুমি অঙ্কটা করতে পারবে না। আর এই চার্টের যে মানগুলো এগুলো আসলে ওইভাবে বেরও করা যায় না আলাদাভাবে, এটা জটিল প্রসেস। তোমাদের হয়তো ফিনান্সের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অনেক সময় দিয়ে দেয়, তো আমাদের আসলে নিয়ে যাওয়া উচিত, যদি দিয়ে দেয় তা তো ভালোই, তাই না। তবে আমাদের সাথে নিয়ে যাব, যদি স্যাররা চায় তো সেক্ষেত্রে তুমি বলবা যে স্যার যিনি পরিসংখ্যান করান তার কাছে একটু শোনেন, আশা করি তিনি অনুমতি দেবেন। তো এই হচ্ছে বিষয়। আর না তুমি তুমি এটা প্রিন্ট করে নিয়ে যাবো, ফটোকপি করে নিয়ে যাবো, শেষের যে কয়টা পৃষ্ঠা আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা চার্টের উপরে দেখো লেখা আছে, আমরা যে চার্টটা করছি 14 নম্বর পৃষ্ঠায়, এর উপরে দেখো লেখা আছে টেবিল এইচ, হ্যাঁ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো আমরা যখন কাই স্কোয়ার টেস্ট করবো তখন এই টেবিল থেকে মানগুলো নেব। এর আগে প্রত্যেকটা টেবিলের উপরে দেখো লেখা আছে, যেমন ডি তোমার এফ ডিস্ট্রিবিউশন, তারপরে এর আগের অঙ্কগুলো দেখো হচ্ছে কই টি ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে জেড ডিস্ট্রিবিউশন, এরকম প্রত্যেকটা টেবিলের উপরে লেখা আছে, বুঝছো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমরা যেহেতু হ্যাঁ হ্যাঁ এক্স স্কোয়ার টেবিল কাই স্কোয়ার টেবিল একই জিনিস, ঠিক আছে। আচ্ছা তো আজকে আমরা 9 নম্বর অঙ্কটা করি। আগের দিন আমরা করছিলাম কোনটা, 8 নম্বর অঙ্কটা করছিলাম মনে হয়, তাই না। আচ্ছা অঙ্কগুলো কিন্তু সব একই রকম, আজকে 9 নম্বরটা করি। ওকে 9 নম্বর অঙ্কটা হচ্ছে এই, একটু স্পষ্ট, তোমাদের সামনে বই থাকলে একটু কারেকশন করে দিও, আমি পুরোটাই ভালোভাবে বুঝতে পারছি না আসলে, এটা ফটোকপি করা তো। দেখো 9 নম্বর অঙ্কটাতে বলছে ইন এ সার্ভে, in a surgery treatment 2 types of anesthesia are used। বলছে একটা সার্জারি ট্রিটমেন্টে 2 ধরনের অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, তাই তো। কালারটা চেঞ্জ করে নেই। 2 ধরনের অ্যানাস্থেসিয়া ইউজ করা হয়, ওয়ান ইজ লোকাল অ্যান্ড অ্যানাদার ইজ জেনারেল। বলছে একটা সাধারণ অ্যানাস্থেসিয়া আর একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া, 2 ধরনের অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়। ইট কজেস ডেথ অফ দ্য পেশেন্ট, যার কারণে কি হয়, ডেথ অফ দ্য পেশেন্টের অনেক মৃত্যু হয়ে থাকে, তাই না। এর বলছে টেস্ট দ্য হাইপোথিসিস ইজ দেয়ার এনি সিগনিফিকেন্ট রিলেশন, যে তাৎপর্যপূর্ণ কোনো রিলেশন আছে কিনা বিটুইন দ্য টাইপস অফ মেডিসিন অ্যান্ড ডেথ অফ
ডেথ কজেস, যে মেডিসিনের সাথে এই যে রুগীদের মৃত্যুর মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ কোনো রিলেশন আছে কিনা সেটা আমাদের এখান থেকে একটু দেখতে হবে। তার মানে কি, মেডিসিন, এই যে দুই ধরনের মেডিসিন ব্যবহার করা হয়, লোকাল মেডিসিন আর একটা কি জেনারেল মেডিসিন, জেনারেল অ্যানেস্থেসিয়া এবং লোকাল অ্যানেস্থেসিয়া, দুই ধরনের অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়। তো এর ফলে যে মৃত্যুগুলো হয়, কে আসলো আবার, তো এখানে বলছে এর ফলে যে মৃত্যুগুলো হয় সেই মৃত্যুর সাথে এই মেডিসিন ব্যবহারের কোনো সম্পর্ক বা রিলেশন আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, প্রথমে আমাদের যে কন্টিনজেন্সি টেবিলটা দেওয়া আছে, তাই না? আমি তোমাদের প্রথম দিন বলছিলাম আমাদের কিন্তু একটা কোশ্চেন দেওয়া থাকবে যেখানে টেস্ট করতে বলা হবে। কি টেস্ট করতে হবে আমাদের এখানে? যে মেডিসিন, টাইপস অফ মেডিসিন এবং ডেথ কজেস, এই দুইটার মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো রিলেশন আছে কিনা সেটা আমাদের বের করে দেখাতে হবে, তাই তো? তো আমাদের দেখো অঙ্কে একটা কন্টিনজেন্সি টেবিল দেওয়া আছে, এখানে টোটাল মানগুলোও বের করে দেওয়া আছে। সুতরাং আমাদের কিন্তু নতুন করে আর কোনো কন্টিনজেন্সি টেবিল করার দরকার নেই, এটা থেকেই আমরা মোটামুটিভাবে কাজ করতে পারবো। সো আমরা সলিউশনে চলে যাই। অঙ্কটা কি বুঝতে পারছো, মানে অঙ্কের অর্থটা কি বুঝতে পারছো সবাই? এখানে দেখো বলা আছে লোকাল অ্যানেস্থেসিয়া, আর এখানে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, এখানে হচ্ছে অ্যালাইভ আর ডেথ, কতজন জীবিত থাকে আর কতজন মারা যায়, মৃত্যুর সংখ্যাটা নিঃসন্দেহে একটু কম। তো এইটার মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য আছে কিনা সেটা আমাদের একটু এখানে টেস্ট করে বলতে হবে। তো আমি প্রথম দিন বলছিলাম প্রথমেই আমাদের টেস্ট করার আগে কি করতে হবে, একটা নাস্তি কল্পনা ধরে নিতে হবে। নাস্তি কল্পনাটা কীভাবে ধরবো, আমাদের যে এখানে কোশ্চেনটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে। এখানে বলছে কি যে ডেথ এবং ডেথ কজেস বা মৃত্যুর কারণ এবং এই মেডিসিনের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে আমরা নাস্তি কল্পনাটা কী ধরে নিতে পারি, যে মেডিসিন, টাইপস অফ মেডিসিন, মেডিসিনের প্রয়োগ মানে টাইপস অফ মেডিসিন অ্যান্ড ডেথ কজেস, এর মধ্যে তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট কোনো রিলেশন নাই, এটাই হবে আমাদের নাস্তি কল্পনা বা নাবোধক কল্পনা। এটাকে আমরা H0 দিয়ে প্রকাশ করে নেব, নিয়ে তারপর আমরা অঙ্কটা শুরু করব, ঠিক আছে? সো আমরা সলিউশনে চলে যাব। কি হলো, আর রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সলিউশন। তো প্রথমে আমরা নাস্তি কল্পনা ধরে নেব। নাস্তি কল্পনাকে আমরা H0 দিয়ে প্রকাশ করি, H0। হ্যাঁ, এখানে যেমনটা লেখা আছে আমরা ঠিক এটা দেখে দেখে লিখব। এখানে লিখব দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট রিলেশন বিটুইন টাইপস অফ মেডিসিন অ্যান্ড ডেথ কজেস। ঠিক আছে, এটা আমাদের কিছু তৈরি করে লেখার দরকার নেই, এটা দেখে দেখে জাস্ট আমরা লিখে নিব। সো এখানে লিখতে পারি আমরা দেয়ার ইজ no significant relation between the types of medicine and death causes। এটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে নেব। প্রথম কাজটা হবে এটা নাস্তি কল্পনা করে ধরে নেব আমরা। আচ্ছা, এবার যেহেতু আমাদের এখানে কন্টিনজেন্সি টেবিল দেওয়া আছে, তোমরা চাইলে এটা হুবহু দেখে উঠাই নিতে পারো, না উঠালেও সমস্যা নেই। সো আমরা এখানে লিখতে পারি হেয়ার অবজার্ভ ফ্রিকোয়েন্সি
অবজার্ভ ফ্রিকোয়েন্সিকে আমরা ও দিয়ে প্রকাশ করি। আমরা প্রথমে এই জাতীয় অঙ্ক করেছিলাম। এখানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত আছে 511, 24, 173 আর হচ্ছে 21। ব্যাস, আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সিগুলো পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো বের করে নেওয়া, তাই না? অতএব এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা এটাকে ই দিয়ে প্রকাশ করি। তো আমরা প্রথমে ই 511 ইকুয়াল টু 511 এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন বের করব তখন কি করব, এই সোজা যে টোটাল মানটা আছে, তাই না, কত 535 ইন্টু এর নিচে একেবারে সোজা এসে যেটা 684 ডিভাইডেড এই যে টোটাল মানটা 729 ইকুয়াল টু যেটা আসবে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী কোনটা আছে 24, সো ই 24। তো 24 এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কীভাবে করব, প্রথম রো এই যে 24 এর সোজা যে রোটা আছে এর মানটা কত 535, সো আমরা এখানে 535 নেব ইন্টু এবারের কলাম টোটাল কলামের মানটা কত আছে 45, সো 45টা নেব, ভাগ করব হচ্ছে কি দিয়ে, টোটাল মানটা দিয়ে, এই যে 729। ঠিক একইভাবে আবার আমরা নেব কোনটা ই 173। তো এই 173-এর যখন এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব তখন কি হবে, এই টোটাল রোটা 194 ইন্টু টোটাল কলাম কত 684 ডিভাইডেড 729। আচ্ছা, ইকুয়াল টু, এবং সর্বশেষ হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত নেব আমরা, এই যে 21। এগুলো তো মোটামুটি পারো তোমরা, তাই না? আমরা যাতে এই জাতীয় অঙ্ক প্রথমেই করে আসছিলাম, কিন্তু কীভাবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো বের করতে হবে। তো দেখো 21-এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা যখন আমরা বের করব তখন দেখব প্রথমে রো কত আছে, টোটাল রো 194 ইন্টু টোটাল কলাম আছে কত 45 ডিভাইডেড 729। ব্যাস, এটা এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। হাতে ক্যালকুলেটর আছে কারো? স্যার প্রথমে আছে 501.97, 501.98, তাই না? 97 ওকে। জি। আচ্ছা, 33.02, তারপরেরটা জি 33.02, আর এটা 182.02, 182.02, সর্বশেষ 11.97। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এবার আমরা এক্স স্কোয়ার টেবিলে চলে যাব। এই ধাপগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, বুঝছো? আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি কয়টা আছে এখানে, 1 2 3 4টা, তাই না? সো আমরা নিচে নিচে জাস্ট 4টা ঘর করব। 2 3
প্রথমে আমাদের ছিল অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এরপরে আমরা কি করব ও মাইনাস ই, তাই তো? অবজার্ভ ফ্রিকোয়েন্সি থেকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করব, তারপর তার স্কোয়ার করব, তারপর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে আমরা এখানে বসাবো। প্রথমে আমরা লিখে ফেলি, এটা হলো এক্স স্কোয়ার টেবিল। অথবা কাই স্কোয়ার টেবিলও লিখতে পারো। এখানে আমরা প্রথমে লিখব অবজার্ভ ফ্রিকোয়েন্সি ও, তারপর হচ্ছে ই, আর এখানে লিখব ও মাইনাস ই, ও মাইনাস ই তার স্কোয়ার। এখানে সর্বশেষ লিখব হচ্ছে ও মাইনাস ই তার স্কোয়ার ডিভাইডেড ই। ব্যাস, এবার আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সিগুলো লিখব। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে দেখে লিখব। 511, 24, 173, 21। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা যেটা বের করলাম, দেখো 511-র এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কত ছিল? 501.97, 1.97। ঠিক একইভাবে এই যে 24 এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 33.02। 173-এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেলাম কত? 182.02। সর্বশেষ 21-এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 11.97। আচ্ছা, এবার বিয়োগ করতে হবে। তো বিয়োগ ফলগুলো সবসময় একই হয়ে থাকে, তাই না? কিছু প্লাস কিছু মাইনাস। কত হয়? আমরা একটা বিয়োগ করলেই হয়তো পেয়ে যাব। 511 মাইনাস 501.97, 9.03, 9.03। এটাও আসবে 9.03, 9.03, 9.03। এর ভিতরে কিছু আসবে মাইনাস, যেমন এই একটা মাইনাস হবে, একটা মাইনাস হবে, তাই না? যেহেতু এই সংখ্যাটা ছোট। এবার এটাকে স্কোয়ার করতে হবে। 9.03 স্কোয়ার ইকুয়াল টু 81.54। তাহলে সবগুলো একই আসবে, 81.54, 81.54। আচ্ছা, এটা বুঝতে পারতেছো তো? কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। .162, 0.162। এই অঙ্কগুলো কিন্তু একেবারে হ্যাঁ 2.46, তারপর 0.45, তারপর 6.79। ব্যাস। আচ্ছা, এইবার টোটালটা আমাদের করতে হবে 9.86। আচ্ছা, একটু এখানে লিখে ফেলি, সামেশন ও মাইনাস ই তার স্কোয়ার ডিভাইডেড ই ইকুয়াল টু কত? 9.86। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের মান, তাই তো? আমরা এখানে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার, আমরা এখানে ছোট করে লিখতে পারি ক্যালকুলেশন থেকে যে মানটা পেলাম 9.86। আমাদের এখানে দুইটা মান বের হবে, একটা টেবিল থেকে, মানে ক্যালকুলেশন করে একটা মান বের করব যেটার নাম দিব আমরা এক্স স্কোয়ার ক্যাল,
আর টেবিল থেকে একটা মান বের করব, সেটার নাম দিব এক্স স্কোয়ার ট্যাব। তো ক্যালকুলেশনের মানটা আমরা পেয়ে গেলাম। এবার টেবিল থেকে মান বের করব। তো টেবিলের মান বের করার জন্য আমাদের দুইটা মান দরকার, একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। সো আমরা এখানে একটু লিখে নেব, উই নো ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ ইকুয়াল টু, এর সূত্রটা কি ছিল, আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান, তাই তো? তো আর মাইনাস ওয়ানের ক্ষেত্রে আর কয়টা আমাদের রো ছিল, কয়টা মনে আছে? হ্যাঁ, দুইটা। হ্যাঁ রাইট, দুইটা। এখানে ডেথ, অ্যালাইভ, জীবিত এবং মৃত, এই দুইটা। টোটালটা তো আমরা করে ফেলছি, ওইটা তো আমরা দুইটা যোগ করে করব। এটা আমাদের জন্য রো ধরবো না, আমরা ধরবো এই যে অ্যালাইভ আর ডেথ, সরি এখানে হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া আর হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া, এই দুইটা হচ্ছে আমাদের রো। টোটালটা আমাদের কাছে এখানে রো হিসাবে আমরা ধরবো না, আমরা ধরবো লোকাল অ্যানাস্থেসিয়া আর জেনারেল অ্যানাস্থেসিয়া, এই দুইটা হচ্ছে আমাদের রো। আর কলাম হচ্ছে দুইটা, অ্যালাইভ আর ডেথ, জীবিত এবং মৃত, এই দুইটা হচ্ছে। তাহলে কলাম হচ্ছে দুইটা আর রো হচ্ছে দুইটা। আর এর মান হবে এখানে 2 মাইনাস 1 ইন্টু কলামও হচ্ছে এখানে দুইটা, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, তাই তো? এবার আমরা লিখতে পারি অ্যাট 5% সিগনিফিক্যান্ট লেভেল এক্স স্কোয়ার ট্যাব ইকুয়াল টু, টেবিলের মানটা কত হবে, আমরা এবার চলে যাব টেবিলে। টেবিলটা কোথায়, এই 14 নম্বর পৃষ্ঠায় চলে যাব আমরা, ঠিক আছে? স্যার এইটুকুর জন্য কি মার্ক কাটবে কমেন্টস? কোনটুকার জন্য? ওই যে ডিগ্রি অফ ফ্রিডম, ওই যে মানটার জন্য তুমি যদি এই লাস্টের মানটা না বের করো সেটা, আচ্ছা এখন মানটা তো বের করতেই হবে, তা না হলে তো তুমি, তোমার কাছে চেয়েছে এটা সিদ্ধান্ত যে এই দুইটা মানে এখানে বলছে দেখো টাইপস অফ মেডিসিন অ্যান্ড ডেথ কজেস, এই দুইটার মধ্যে কোনো রিলেশন আছে কি না। এখন তোমার অ্যান্সারটা কি হবে এখানে, হ্যাঁ অথবা না। তুমি দুইটা অ্যান্সার দিতে পারো যে হ্যাঁ এদের মধ্যে রিলেশন আছে, অথবা কি হতে পারে অ্যান্সারটা যে না এদের মধ্যে রিলেশন নাই। তো তুমি যখন হ্যাঁ বা না এই দুইটা অ্যান্সার না বলতে পারছো, ততক্ষণ পর্যন্ত তো অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে না, হচ্ছে? এখন সেই ডিসিশনটা তোমাকে দিতে গেলে তো অবশ্যই আমাদের এই মানটা বের করতে হবে, তাই না? দেখো খুব বেশি কঠিন কিছু না, তুমি একটা অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক সব একই রকমের, পারবা আশা করি। আর এই প্রশ্নটা হচ্ছে একেবারে শেষে পরীক্ষা দেওয়ার পর, যে স্যার আমি এইটুকু বাদ দিয়ে আসছি, এখন কি নাম্বার পাবো? এটা তো এখন তো শেখার সময়, তাই না? আচ্ছা আমরা শিখে যাই, আশা করি তুমি পারবা। দেখো এখানে আছে ডিগ্রি অফ ফ্রিডম, তো এখানে ডিগ্রি অফ ফ্রিডম, তাই না? তো ডিগ্রি অফ ফ্রিডম আমাদের কত আছে, 1। আচ্ছা 1-এর সোজা চলে যাব, আর এখানে হচ্ছে 5% সিগনিফিক্যান্ট লেভেল, তার মানে হচ্ছে 0.05, এটা, তাই তো? তাহলে এই মানটা কত আছে, 3.841 পেয়েছো সবাই? স্যার আমার বইয়ের লাস্টে পাচ্ছি না কে পেজটা। আচ্ছা এটা হচ্ছে টেবিলের 14 নম্বর পৃষ্ঠা, টেবিলের 14 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো বলা আছে টেবিল এইচ নাম্বার টেবিল, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, উপরে এটা দেখতে হবে। যদি পেজ নাম্বার এলোমেলো হয় তারপরও তুমি এইটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাকে এই টেবিল থেকেই মানটা নিতে হবে, কারণ আমি কাই স্কোয়ার টেস্টের অঙ্ক করছি, তাই না? 14 পৃষ্ঠায় কত নম্বর স্যার? 14 পৃষ্ঠায় এই টেবিলটা আছে, ওই যে একদম প্রথমটাই, জি স্যার পাইছি। হ্যাঁ দেখো এখানে ডিগ্রি অফ ফ্রিডম আছে, তাই না? পাশে এখানে একেবারে প্রথমে আছে 1 নাম্বার, তো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আমরা পেয়েছি 1। এই সোজা যাব, আর আমাদের 5% সিগনিফিক্যান্ট লেভেলে করতে হবে সবসময়। তো এখন 5% সিগনিফিক্যান্ট লেভেল বলতে কী বোঝায়, 5% ইকুয়াল টু 5 ডিভাইডেড 100,
0.05। তো আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার 0.050 আছে, তাই না? এক্স স্কোয়ার 0.050। আচ্ছা, এইটাই তাহলে আমাদের মানটা। আমরা এক্স স্কোয়ারের মান পেলাম, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0.05, আর আমাদের এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, আর এক্স স্কোয়ার লেভেল 5% সিগনিফিকেন্ট লেভেল হচ্ছে 0.05। তো এখান থেকে সোজা নিচে নামবো আর এই 1-এর সোজা করে চলে আসবো, যেখানে মিলিত হবে সেটি হবে আমাদের মান 3.841। ঠিক আছে, সবাই কি পেয়েছো এই মানটা? ওকে, তাহলে এখানে মানটা পেলাম কত? 3.814। আচ্ছা, এইবার আমরা লিখতে পারবো অ্যাজ এক্স স্কোয়ার ক্যাল। এই ক্যালটা ছোট করে লিখবা সাফিক্স আকারে। এখন ক্যালকুলেশনের মান বড় না টেবিলের মান বড়? নিশ্চয়ই ক্যালকুলেশনের বড়। 9.86 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার ট্যাব। সো H0 should be rejected। এই পর্যন্ত লিখে আসো, এটাই এনাফ। তোমাদের কাছে যদি ইংলিশটা বেশি জটিল মনে হয়, এরপরে আরও অনেক কিছু লেখা যায়, যে দুইটার মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই। তো মানে এই যে আমরা H0 রিজেক্ট করলাম, তার মানে কি দুইটার মধ্যে, অর্থাৎ টাইপস অফ মেডিসিন অ্যান্ড ডেথ কজেসের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ রিলেশন রয়েছে, তাই না? আমরা নাস্তিক কল্পনা যেটা ধরে নিয়েছিলাম সেটাকে বাতিল করলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কোথায় পেলাম? এটা সূত্র। আমি টেবিল থেকে, ওই যে টেবিল থেকে মান বের করতে গেলে দেখো প্রথমে ডিগ্রি অফ ফ্রিডমটা দরকার। এখন ডিগ্রি অফ ফ্রিডমের সূত্র হলো এটা, R-1 ইন্টু C-1। আমরা এখানে 1 পেয়ে গেলাম ডিগ্রি অফ ফ্রিডম। আর সবসময় 5% সিগনিফিকেন্ট লেভেল, মানে 0.05। টেবিল থেকে মান বের করতে গেলে দুইটা মান দরকার, একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম আর একটা 5% বা 0.05। তাই এটা তো আমরা সবসময় পাবো 0.05, এটা সবসময় একই থাকবে। ডিগ্রি অফ ফ্রিডমটা একটু আলাদা হতে পারে, সেটা হচ্ছে যদি আমাদের রো কখনো 3টা থাকে বা কলাম 3টা থাকে বা রো 4টা থাকে, এরকম থাকতে পারে। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব তখন আমরা 3টা 4টা রো বা কলাম থাকবে এমন অঙ্ক করব, সেখানে তোমাদের এই মানগুলো একটু চেঞ্জ হবে। তো এই দুইটা দেখে আমরা মোটামুটি টেবিল থেকে মানটা বের করে নিয়ে আসবো, এই মানটা। তো এখানে আমাদের হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস দুটো কি সেম? না, নাল হাইপোথিসিস ফাঁকা হাইপোথিসিস যেটাকে বলা হয়, অর্থাৎ এখানে নাস্তি কল্পনা যেটা H0, এটাকে বলা হয় নাল হাইপোথিসিস। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, যে দুইটা কাজ আমাদের আগে করতে হবে। আমি একটু টোটাল অঙ্কটা তোমাদের একটু দেখাই। এই অঙ্কটা যদি তোমরা বাসায় আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করতে, জিনিসটা সহজ হয়ে যেত। দেখো সব অঙ্কগুলো একই রকম। আমাদের প্রথমে এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। এটুকু কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে করে আসছি, প্রথমে আস্তে আস্তে করছি আমি। দেখো প্রথমে আমরা কন্টিনিউয়াসি টেবিল বের করতে শিখছি, তারপরে কিভাবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হয় সেটা শিখছি, এরপরে এক্স স্কোয়ার টেবিলটা কীভাবে করতে হয় সেটা দেখলাম। তারপরে এসে এই ডিগ্রি অফ ফ্রিডমটা আমি একবারে টোটাল একটা অঙ্ক আমরা করলাম। এই টোটাল অঙ্কটাই কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকবারই একটা অঙ্ক এখান থেকে থাকে। অঙ্কটা খুব বেশি কঠিন না, তোমরা যদি 2-1 বার করো তাহলে দেখবো পারবা, কারণ এই অধ্যায়ে যত অঙ্ক আছে সব এই টাইপের অঙ্ক, এর বাইরে আর কোনো অঙ্কই নেই। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে এই অঙ্কে? এই অধ্যায়টা সহজ বলার কারণ হলো এই একটা টাইপের অঙ্ক। জাস্ট তুমি একটা অঙ্ক যদি ভালো করে শিখতে পারো, যে অঙ্কই আসুক না কেন তুমি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি আর পরে কি অঙ্ক আছে আমাদের। 9 নম্বর অঙ্কটা করলাম। আচ্ছা, 10 নম্বর অঙ্ক এটা। দেখো 10 নম্বরে কি বলছে, a school bought a total of 500 color television set। বলছে কি
একটা স্কুল কি করলো 10,000 মানে সরি 500 কালার টেলিভিশন সেট ক্রয় করলো, তাই না? ক্রয় করেছিল। বলছে স্কুল বট এ টোটাল অফ 500 কালার টেলিভিশন সেট। একটা স্কুল কি করলো 500টা কালার টেলিভিশন সেট ক্রয় করলো। 3 ডিফারেন্ট ব্র্যান্ড দে আর পারচেসড। তার মধ্যে তারা কি করছে 3টা আলাদা আলাদা ব্র্যান্ডের এই টেলিভিশন সেটগুলো ক্রয় করছে। দেয়ার রিপেয়ার রেকর্ডস দেয়ার কিপ ফর ইচ সেটস অপারেশন, দ্য ডেটা আর গিভেন বিলো। তো এটা কেনার পর এটা কী হারে মানে রিপেয়ার করা হয়েছে তার একটা ডাটা এখানে দিয়ে ফেলছে। বলছে এ কোম্পানির, এখানে ব্র্যান্ড বলা আছে এ কোম্পানি, বি কোম্পানি এবং সি কোম্পানি বা সি ব্র্যান্ডের 3টা ব্র্যান্ড এখানে দেওয়া আছে। আর এখানে বলছে নাম্বার অফ রিপেয়ার। বলছে এ ব্র্যান্ডের যে টিভি সেট সেটা 140টার একবারও রিপেয়ার করা লাগে নাই। 70টা টিভি সেটের কি হয়েছে একবার করে রিপেয়ার করা লেগেছে এ ব্র্যান্ডের, এবং 37টা টিভি সেটের 2বার বা তার বেশি রিপেয়ার করতে লেগেছে। ঠিক আছে, তারপর বলছে বি ব্র্যান্ডের ক্ষেত্রে 90টা টেলিভিশন সেটের একবারও রিপেয়ার করার প্রয়োজন হয়নি। একবার রিপেয়ার করতে প্রয়োজন হয়েছে 67টা টিভি সেট, এবং 2 বা তার বেশি রিপেয়ার করতে লেগেছে 43টা টিভি সেট। এভাবে সি ব্র্যান্ডেরও দেওয়া আছে 17টা টিভি সেটের একবারও রিপেয়ার করতে লাগে নাই, একবার রিপেয়ার করতে লেগেছে হচ্ছে 13টা টিভি সেট, আর 2 বা তার বেশি রিপেয়ার করেছে 20টা টিভি সেটস। এই ডাটাটা এখানে দেওয়া আছে। আমাদের এখানে বলছে ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন ব্র্যান্ড অ্যান্ড নাম্বার অফ রিপেয়ার্স, যে ব্র্যান্ডের সাথে এই রিপেয়ারের কোনো সম্পর্ক বা রিলেশন আছে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখানে বিষয় হলো এখানে দেখো 3টা হচ্ছে কলাম এবং 3টা রো। তা আমরা এই অঙ্কটা করি, তাহলে 3টা রো এবং 3টা কলামের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা আমরা শিখে ফেলব। অঙ্কের অর্থটা কি বুঝতে পারছো সবাই? কারোর সমস্যা থাকলে বলো, আমি আবার বোঝাই দেবো। তোমরা তো কথা বলো না। ওকে ফাইন, হ্যাঁ এটা বলবা, তা না হলে যেহেতু এটা ইংলিশ, আর ইংলিশে তো আমরা সবাই খুবই স্ট্রং, তাই না? এজন্য বলতে হবে যে স্যার অর্থটা বুঝি নাই আবার। তাহলে এখানে আমরা 10 নম্বর অঙ্কটা করছি, তাই তো? আমি তোমার কথাটা পুরো ক্লিয়ার শুনতে পাইনি, কারণ নেটের সমস্যা। যদি আরেকবার বলো। এখানে দেখো প্রশ্নটা বলছে কি ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন ব্র্যান্ড অ্যান্ড নাম্বার অফ রিপেয়ার। তার মানে এখানে বলছে ব্র্যান্ড এ বি সি 3টে ব্র্যান্ডের সাথে এই যে রিপেয়ার করা হয়েছে না, এই রিপেয়ারের কোনো সম্পর্ক আছে কিনা, তাই না? সেটা আমাদের একটু দেখতে বলছে এখানে, যে ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন ব্র্যান্ড অ্যান্ড নাম্বার অফ রিপেয়ার্স, যে নাম্বারের সাথে মানে এই ব্র্যান্ডের সাথে রিপেয়ারের কোনো সম্পর্ক আছে কিনা। আমরা যখন কোনো ব্র্যান্ডের কোনো পণ্য ক্রয় করি তখন আগে দেখি যে এই ব্র্যান্ডটা কতদিন টিকবে বা এই ব্র্যান্ডটা বারবার নষ্ট হয়, তাই না? আমরা একটু ভালো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে চাই, কারণ কি আমাদের মনে হয় যে ভালো ব্র্যান্ডের পণ্য ক্রয় করলে সেটা নষ্ট হওয়ার পসিবিলিটিটা একটু কম থাকে, তাই তো? তো সেজন্য ব্র্যান্ডের সাথে এই যে রিপেয়ারের কোনো সম্পর্ক আছে কিনা তারা সেটা আমাদের কাছে একটু যাচাই করতে বলছে। হ্যাঁ তুমি প্রশ্ন করতেছিলে, কে জানি প্রশ্ন করতেছিলে, আবার একটু বলো। আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না, তাহলে কি করে বুঝাবো? ঠিক আছে, তোমরা নেটে সমস্যা। তোমরা কি কেউ ওর প্রশ্নটা বুঝতে পারছো? তাহলে আমাকে সে বলো একটু। হ্যাঁ কথা, আচ্ছা উপরের সেকশনটা বলছে, দেখো এখানে বলছে এ স্কুল বট এ টোটাল অফ 500 কালার টেলিভিশন সেট। একটা স্কুল কি করলো 500টা কালার টেলিভিশন সেট ক্রয় করলো। একটা স্কুল বট, তাই না, ক্রয় করেছিল এ টোটাল অফ 500 কালার টেলিভিশন সেট। 500টা কালার টেলিভিশন ক্রয় করেছিল একটা স্কুল, ঠিক আছে? এর বলছে 3 ডিফারেন্ট ব্র্যান্ডস ওয়ার পারচেসড। তারা এই যে 500টা টেলিভিশন সেট ক্রয় করেছে, এই 500টা সেট 3টা আলাদা আলাদা ব্র্যান্ডের সেট ছিল, ঠিক আছে? সেই ব্র্যান্ডগুলো কি এ বি এবং সি, এই যে নিচে দেওয়া আছে এই যে ব্র্যান্ডের নিচে, তাই না?
তো তিনটা আলাদা আলাদা ব্র্যান্ডের টিভি সেট ক্রয় করেছে। দেয়ার রিপেয়ার রেকর্ড দেয়ার কিপড ফর ইচ সেট অপারেশন। বলছে এই যে তিনটা ব্র্যান্ডের সেট, তাদের এই সেটগুলো কিভাবে মানে কী হারে রিপেয়ার করতে হয়েছিল, সেই রিপেয়ারের একটা ডাটা এখানে নিচে দেওয়া আছে। ঠিক আছে, দ্য ডাটা আর গিভেন বিলো। কিছু ডাটা নিচে দেওয়া আছে যে কোন ব্র্যান্ডের টিভি সেট কতবার করে রিপেয়ার করা হয়েছে, সেই ডাটাটা নিচে দেওয়া আছে। এখানে দেখো, আমরা যদি ছকের দিকে তাকাই তাহলে এখানে দেখলে বুঝতে পারবো, এখানে বলা আছে ব্র্যান্ড আর নাম্বার অফ রিপেয়ার্স, তাই না? কতবার রিপেয়ার করা হয়েছে, মেরামত করা হয়েছে কতবার, কোন ব্র্যান্ডের টিভি সেট কতবার রিপেয়ার করা হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে এ ব্র্যান্ডের টিভি সেট দেখো 140টা টিভি সেটের একবারও রিপেয়ার করা হয়নি, রিপেয়ার করার প্রয়োজন হয়নি। একবার রিপেয়ার করেছে এ ব্র্যান্ডের 70টা, 2 বা তার বেশি রিপেয়ার করেছে 37টা। টোটাল 250টা টিভি সেট এ ব্র্যান্ডের কেনা হয়েছিল। ঠিক আছে, বি ব্র্যান্ডটা একইভাবে, যে 90টা টিভি সেটের একবারও রিপেয়ার করা লাগে নাই, 67টা একবার রিপেয়ার করেছে, আর 43টা 2 বা তার বেশিবার রিপেয়ার করেছে। মোট 200টা সেট কিনেছে বি ব্র্যান্ডের। সি ব্র্যান্ডের 17টা টিভি সেট একবারও রিপেয়ার করা লাগে নাই, 13টা একবার রিপেয়ার করা লেগেছে, আর 20টা 2 বা তার বেশি রিপেয়ার করতে লেগেছে। মোট 50টা টিভি সেট কিনেছে সি ব্র্যান্ডের। টোটাল এখানে দেওয়া আছে মোট 500টা টিভি সেট ক্রয় করেছে। এবার শেষে বলছে, ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন ব্র্যান্ড অ্যান্ড নাম্বার অফ রিপেয়ার্স। যে ব্র্যান্ড এবং রিপেয়ারের সংখ্যা, এর উপর কি কোনো তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে, সে আছে কি না সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই হলো প্রশ্ন, যে ব্র্যান্ডের সাথে রিপেয়ারের কোনো সম্পর্ক আছে কি না, সেটা আমাদের একটু টেস্ট করে দেখতে হবে। এখানে আমরা হয়তো লাস্টে বলতে পারি যে না, হ্যাঁ, দুইটা ব্র্যান্ড এবং রিপেয়ারের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? আর অথবা এমন হতে পারে যে ব্র্যান্ড এবং নাম্বার অফ রিপেয়ারের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য, মানে কোনো সম্পর্ক নেই। এই দুইটা অ্যান্সার হতে পারে। এই তো, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রত্যেকটা অঙ্কে আমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে যে আমাদের কি বের করতে বলা হয়েছে বা আমাদের কি বের করতে হবে, সেটা প্রত্যেকটা অঙ্কে বলা থাকবে। যেমন এখানে বলা আছে, ইজ দেয়ার এ রিলেশনশিপ বিটুইন ব্র্যান্ড অ্যান্ড নাম্বার অফ রিপেয়ার্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তোমরা একটু আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে ক্যালকুলেশন করে হেল্প করো, কারণ বড় অঙ্ক তো, আমাদের কিন্তু শেষ করতে হয়তো সময় লেগে যাবে। তোমরা একটু ক্যালকুলেটরটা সাথে নিয়েই বসবা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বুঝছো? আমরা সলিউশনে চলে যাই। দেখো, এখানে আমাদের কন্টিনজেন্সি টেবিল আর বের করার দরকার নেই, যেহেতু এখানে কন্টিনজেন্সি টেবিলের টোটাল মানগুলো বের করে দেওয়াই আছে, তাই না? আমরা প্রথমে যেটা করব, নাল হাইপোথিসিসটা ধরে নেব। H0 ইকুয়াল টু দেয়ার ইজ নো রিলেশন there is no relationship between brand and number of repair। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে কি, একটা নাস্তিক কল্পনা ধরে নেব বা না বোধক কল্পনা ধরে নিতে হবে। তো আমাদের এখানে যে প্রশ্নটা করা থাকবে, জাস্ট আমরা এটা দেখে দেখে আমাদের এই নাস্তিক কল্পনাটা ধরে নেব। হেয়ার অবজার্ভ ফ্রিকোয়েন্সি ও ইকুয়াল টু, আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি কি কি আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে, যেমন 140, হচ্ছে 70, 37, হচ্ছে 90, 67, 43, 17, 13, 20। ব্যাস, এইগুলো হচ্ছে আমাদের
মানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এবার আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো বের করব। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। সো আমরা প্রথমে 140, তো 140 এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কীভাবে বের করবো? এর টোটাল মানটা কত আছে এখানে? 200। সো 200 ইন্টু এর কলামের টোটাল কলামটা কত আছে? 250 ডিভাইডেড 500 ইকুয়াল টু, তারপরে আমরা বের করব E70 ইকুয়াল টু 70-এর সোজা টোটাল মানটা কত ছিল আমাদের? 250 ইন্টু এর টোটাল মান হচ্ছে 150 ডিভাইডেড 500। এবং স্যার এইভাবে আপনার সময় লাগবে, আপনি ডিরেক্ট আমরা অ্যানসারটা বলে দিয়ে শুধু এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বসায় দেন, তাছাড়া অনেক বলতে হবে যেহেতু চারটা ক্যারিয়ার। E37, হ্যাঁ। আচ্ছা, তোমার মানটা বলে দিতে চাচ্ছ তাই তো? জি জি, তাতে সহজ হতো আর কি। আচ্ছা, কারণ এটা তো তোমরা পারোই তাই তো? 37। আচ্ছা, আমি এটা শেষ করি। 250 ইন্টু 100 ডিভাইডেড 500। আচ্ছা, মানগুলো বলো তাহলে। 140 এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা কত হবে? 125। ওকে, তারপর 70-এর 125 হয় কিভাবে স্যার? 200 ওইটা তো 100 হয় স্যার। এটা হ্যাঁ স্যার, ওইটা 100 হবে। আচ্ছা, বই দেখে দেখে বলতেছো? বই তো স্যার ওইটা তো 250 ইনটু 250 ভাগ হচ্ছে 500, ওইটা স্যার 125। এটা হবে 100। আসলে বিষয় হচ্ছে কি, আমি বইয়ের ক্যালকুলেশনটা একটু চেক করছি, বইয়ের ক্যালকুলেশনটা ঠিক আছে, কিন্তু আপনি স্যার ওই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা নেওয়ার সময় ডান দিক দিয়ে নিছেন আর কি, এই জন্য একটু গন্ডগোল হচ্ছে। যদি নিচ দিকে নিতেন, যেরকম আপনার হচ্ছে 140, 90, 70, 250, এইভাবে এই দাঁড়ালে তো একটু সহজ হতো। বইটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা তো তোমাদের বইতেই মনে হয় ভুল আছে। আচ্ছা, দেখি বইটা দেখে আসি তো। আচ্ছা, এখানে কত আছে? 250। কেন 250 এখানে? ও সরি, এটা আমারই তো ভুল হয়ে গেছে তাই না? এটা 200 হবে না তো, 250 হবে না? রাইট, 125 হবে। হ্যাঁ, রাইট। আমি বলছি ঠিকই, কিন্তু উঠানোর সময় মিস্টেক করে ফেলছি। এখানে হবে 250 ইন্টু 250। এবার ঠিক আছে তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে যোগফল 250 কি করে হলো দেখো তো? হ্যাঁ স্যার, এদের তো ভুল আছে অঙ্কটাতে। দেখো 140 তাই না? 50 তো প্লাস হচ্ছে 90, 256 আসে। 100, মানে এখানে আছে 17, 47 আছে। তাহলে এটাকে 43 করে দাও। 43 করলে হয়ে যায় স্যার। রাইট, 43 করে দাও, তাহলে ওদের সাথে মিলবে। আমরা আমাদের আজ সমস্যা হবে না। সো এটা আমরা 143 করে দেই। 143, ঠিক আছে? 143 143, তাহলে 250 হয়। ওদের সাথে হয়তো মিলবে। তাহলে 143 হবে এখানে। আর হচ্ছে, দাঁড়াও, এটা আমি একটু দেখে আসি। তাহলে তো স্যার ডানে চেঞ্জ করতে হবে, যদি ওইদিকে এখানে দেখো 143 দিয়েই এরা করছে। সো এটা 43, ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। আমাদের এখানে কি চেঞ্জ করতে হবে? দেখো এখানে 143 তো আমরা এখানে দিয়ে নিলাম। অবজার্ভ ফ্রিকোয়েন্সি 143, আর সব ঠিক আছে, আর কোথাও কোনো সমস্যা নেই। এখানে 3, 7 আর 3 10, ঠিক আছে। তাহলে এটা হবে 125 তাই তো? 250 ইন্টু 150 ভাগ 500, এটা কত হয়? 75। ঠিক আছে তো? জি স্যার। এটা 250 ইন্টু 100, 150। অনলি 50। জি স্যার। ওকে, তারপরে আসবে হচ্ছে E90। আচ্ছা,
E67 E43, তারপর হচ্ছে E17 E13 E20। ব্যাস। তো এবার আমাদের এই মানগুলো তোমরা বলে দাও, মানগুলো একটু বলে দাও, তাহলে আমি একবারে লিখে ফেলি। কত আসবে? বই আছে তোমাদের সামনে? স্যার বইতে যে একটা ইয়ে দেখলাম, এই যে E12 E22। হ্যাঁ এইটাই আমি তো তোমাদের, আচ্ছা তোমাদের আমি এইটাই তো আগে বললাম যে আচ্ছা E11 মানে বোঝায় কি জানো? আচ্ছা আচ্ছা দেখো E11 মানে প্রথম রো প্রথম কলাম, এই যে প্রথম রো এবং প্রথম কলামটা, ঠিক আছে। E21 মানে দ্বিতীয় রো প্রথম কলাম। আচ্ছা আমি একটু ছোট করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা এবার দেখো, পুরোটা দেখা যাচ্ছে না? এবার জি স্যার। দেখো এখানে এই যে E11 মানে কি? প্রথম রো প্রথম কলাম। এই 1 দিয়ে প্রথমে রো এবং কলাম বোঝায়। E11 মানে কি? প্রথম রো মানে 250 এবং প্রথম কলাম, এই মানে প্রথম রো এবং প্রথম কলাম আসলে এই যে 140 এটা নির্দেশ করে। এখন এর সোজা আছে কত? 250, নিচে কলাম আছে কত? 250 ইন্টু 500। আচ্ছা হ্যাঁ, টু দ্বিতীয় রো, এই হলো দ্বিতীয় রো প্রথম কলাম। তাহলে এই ঘরের মানটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। এখন বের করতে গেলে কি করতে হবে? এই ঘরে সোজা রো আছে কত? 200, আর এই সোজা কলাম আছে কত? 250 ভাগ 500, ঠিক আছে। 31 মানে হচ্ছে এই 3 নাম্বার রো আর 1 নাম্বার কলাম, তার মানে কি? এই 17 সংখ্যাটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এটা বের করতে হবে। তো আমরা 31, 21, 11 এরকম না দিয়ে আমরা সরাসরি এই মানগুলো বসিয়ে দিতে পারি। আমি প্রথম দিন তোমাদের এই জিনিসটা বলেছিলাম, ঠিক আছে। যেমন এখানে E21 মানে কি? প্রথম রো দ্বিতীয় কলাম, তার মানে এই 17 যে মানে 70 যে সংখ্যাটা আছে এর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো তার জন্য কি হবে? আমাদের প্রথম রো হচ্ছে 250 ইন্টু 150 গুণ করব, করে তাকে 500 দিয়ে ভাগ করব, তাই না? এই যেটা আসবে, ঠিক আছে। তো তো এখন এইটা আবার একটা ঝামেলার বিষয়, তোমাদের প্রথম রো কলাম করতে করতে তোমাদের এই বের করতে আবার এলোমেলো করে ফেলবা। সো দরকার নেই, আমরা সরাসরি এখান থেকে E140 বসিয়ে দিতে পারি একবারে, যেমনটা আগের অঙ্কগুলোতে ছিল। আমরা ওই নিয়মটা ফলো করি। আচ্ছা আচ্ছা, তো তাহলে তোমরা তো এখান থেকে মনে হয় ধরতে পারছো না। E90, তাই না? এই 90 যখন আমরা বের করব তখন কি হবে? এই সোজা রো আছে কত? 200। সো আমরা এখানে 200 ইন্টু এর সোজা কলাম আছে কত? 250 ডিভাইডেড 500, ঠিক আছে। প্রত্যেকটা এরকম 67, তার মানে এইটা। তাহলে এক্ষেত্রে আমাদের হবে কত? 200 ইন্টু 150 ডিভাইডেড 500। তারপরে 43, এই 43 এক্সপেক্টেড বের করার জন্য আমরা কি করব? এখান থেকে 200 নেব, যেহেতু আমার রো আছে, টোটাল রো 200, কলাম আছে কত? ইন্টু 100 ডিভাইডেড 500 ইকুয়াল টু। ঠিক একইভাবে আমরা যখন 17 এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বের করব তখন এই সোজা রো আছে হচ্ছে কত? 50 ইন্টু ডিভাইডেড হচ্ছে 250 ডিভাইডেড 500। ওকে, একইভাবে 13 যখন বের করবো তখন দেখো এই সোজা আছে 50 ইন্টু 150 ডিভাইডেড 500। এখানে 20 যখন বের করবো তখন এখানে আসবে কত? 50 ইন্টু এর সোজা রো আছে কত? 100, কলাম আছে 100 ডিভাইডেড হচ্ছে 500।
ব্যাস, এইবার আমরা তো ক্যালকুলেশন করতেই পারি, তাই না? কত আসবে তাহলে? স্যার ওটা 100 স্যার। এইটা স্যার 100, 100, তারপর ওটা 60, 60, ওটা 40, 40, ভুল করলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। ওটা তো 25 স্যার। 25, তারপর স্যার তো 15 19, 15, 15 আর হচ্ছে 10 15, 10। 15, ব্যাস, 10। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা বের করে নিলাম আমরা। এবার আমরা চলে যাব হচ্ছে এক্স স্কোয়ার টেবিলে, তাই না? দেখো অঙ্কগুলো কিন্তু সব একই, আমি তোমাদের বারবারই বলছি, তোমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারো এবং বাসায় একটু প্র্যাকটিস করো, এই অধ্যায় থেকে একটা অঙ্ক ইনশাল্লাহ অবশ্যই পারবে। তাহলে আমাদের এই অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত ছিল এবার? কয়টা ছিল? মোট 9টা, তাই না? সো আমাদের কিন্তু 9টা ঘর করতে হবে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ব্যাস, তো এইবার আমরা প্রথমে অবজার্ভ ফ্রিকোয়েন্সি করে নেব। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ও মাইনাস ই, ও মাইনাস ই তার স্কোয়ার ডিভাইডেড ও মাইনাস ই, তাকে আমরা ভাগ করে নেব। মোট কয়টা ঘর? 5টা ঘর করলে আমাদের হয়ে যায়, জানো? অবজার্ভ ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ও মাইনাস ই, তাহলে এখানে ও মাইনাস ই তার স্কোয়ার, আর এখানে ও মাইনাস ই তার স্কোয়ার ডিভাইডেড ই। অবজার্ভ ফ্রিকোয়েন্সি আমরা কত পেলাম? 143। তারপর হচ্ছে 70, 37, তারপর হচ্ছে 90, 67, 43, 17, 13 আর হচ্ছে 20। ব্যাস, এরপর আমরা এইগুলো বসাবো। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 125, মানে আমরা এটা দেখে দেখে বসাবো। 70-এর বিপরীতে কত আছে? 75, তারপর হচ্ছে 50, 100, তারপর হচ্ছে 60, 40, তারপর হচ্ছে 25, 15, 10, ও মাইনাস ই। তো এটা আমরা বিয়োগ করলে কত আসবে? 18, প্রথমটা 18, তারপর -5, তাই তো? তারপর হচ্ছে কত এখানে? -37 -50, হ্যাঁ 13, -13। তারপরে এখানে আসবে হচ্ছে -10, কত আসে? 7, এখানে আসবে 3, কত? 8, -8, -2, আর এখানে হবে 10। ওকে, এর উপর স্কোয়ার করে ফেলি আমরা। প্রথমটা 18 স্কোয়ার করলে কত হয়? 324, 324। আর 13 স্কোয়ার করলে 169 আসবে। এটা একটু করো তো। 169, 64,400। ব্যাস, এবার এইটাকে আমরা জাস্ট এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে করে এখানে বসাবো। কত হয়? 224কে যদি আমরা 125 দিয়ে ভাগ করি, 592। ওকে, তারপর 25কে যদি আমরা 75 দিয়ে ভাগ করি, কত আসবে? স্যার 0.333, 0.333। হ্যাঁ, তারপরটা
169 এটা হচ্ছে 3.380 3.380 তাই না? 3.380। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। এখন তো এখনই কেটে যাবে। তোমরা কি আবার পুনরায় ঢুকতে চাও নাকি অফ করবো আজকে? কোনটা? স্যার এটা পারা যাবে, ক্যালকুলেশন পরবর্তীতে এক, আর স্যার এটা নিয়ে আর ইয়ে করা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখান থেকে একটু বই থেকেও তোমাদের বুঝাই দিতে পারি। দেখো, আর তো সব একই রকম, তাই না? এখানে একটু পার্থক্য হচ্ছে এই যে দেখো, ডিগ্রি অফ ফ্রিডমটা আমাদের ওখানে 2x2 ছিল না, দুইটা রো দুইটা কলম ছিল, তাই তো? পার্থক্যটা কিন্তু এখানে ডিগ্রি অফ ফ্রিডমে। জাস্ট এইটুকু একটু খেয়াল রাখলে আর সবগুলোই পারবা। আমাদের আগে ছিল হচ্ছে 2x1 2x1 এরকম ছিল, বাট এখানে হচ্ছে রো আছে 3টা, কলামও আছে 3টা। তাহলে এখানে কত হবে? 2x2 মানে হবে 4, তাই তো? আর 5% সিগনিফিকেন্ট লেভেল। তো আমরা যদি একটু টেবিলটা দেখি তাহলে বুঝতে পারবা। এই মানে আমাদের এই এক্স স্কোয়ার টেবিল তো এই পর্যন্ত সবাই বের করতে পারবা। শুধু এখানে একটু পার্থক্য হচ্ছে, এখানে ডিগ্রি অফ ফ্রিডমের মানটা, আগে ডিগ্রি অফ ফ্রিডমের মান হয়েছিল 1, এবার হয়েছে জাস্ট 4 ধরে আমাদের টেবিল থেকে মানটা বের করে আনতে হবে। 9.488 এরকম হবে। আর যদি ক্যালকুলেশনের মানটা বড় হয়, আমরা এখানে এটা ফলো না করে আমি যেভাবে লিখে দিলাম, জাস্ট তোমরা ওইটাই একটু ফলো করো, তাহলে সবগুলো অঙ্ক একই রকম হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, যেমন এখানে দেখো, হ্যাঁ স্যার 9.48 আছে। হ্যাঁ 9.48। এখানে 1 2 3 4, এই যে সোজা চলে আসবা। এখানে হচ্ছে এক্স স্কোয়ার 0.05, এই সোজা যেটা আসবে। সরি, 5টা কই? এখানে আমি অবশ্য ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এই যে এইটা 9.480, তাই তো? বা 9.488, এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত মান।